বোর্ডের যে কর্মকাণ্ড বলতে পারেন, বোর্ডের যে কন্ডাক্ট বলতে পারেন, সেটা সম্পূর্ণ আইন বিরুদ্ধ। পরবর্তী শুনানির যে দিন সেটা ধার্য করা হয়েছে 22 তারিখে। নিশ্চিতভাবে 22 তারিখে হিয়ারিং হবে। আশা করি খুব শীঘ্রই এই মামলা কনক্লুড হবে। নিয়োগের যে হিউজ করাপশন এবং প্রাতিষ্ঠানিক করাপশন, সেটা কিন্তু ডকুমেন্টাল কিন্তু প্রুফ রয়েছে এবং সেগুলোই কিন্তু বারংবার কোর্টের কাছে পেশ করা হচ্ছে। প্যানেলে কারা চাকরি পেয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত জনসমক্ষে আসেনি। যে 28/11/2022 সালে বোর্ডের তরফ থেকেই একটি কিন্তু লিস্ট প্রকাশ হয়েছিল। সেই লিস্টে যে নামগুলো ছিল তার বাইরেও কিন্তু অনেকে নিয়োগ পেয়েছে। তাহলে তারা কোথা থেকে সেই নিয়োগ পেল, সেটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। গোপাদি, প্রাইমারি মামলার শুনানি হলো, কি হলো শুনানিতে? দেখুন, শুনানিতে একটা যারা অ্যাপিলেন্ট ছিল এখানে, বিশেষ করে বোর্ড এবং ধরুন যারা চাকরিরত অবস্থায় আছে, প্রচুর ক্যান্ডিডেট অ্যাপিল করেছে। কারণ সিলেকশন প্রসেস যেটা ছিল 2016 সালের যে প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া, তার মধ্যে যারা আনট্রেন্ড ক্যান্ডিডেট যারা নিয়োগ হয়েছিল তাদের প্রসেস মানে 32,000 প্রায় ক্যান্ডিডেটদের চাকরি কিন্তু বাতিল করা হয়েছিল সেই নিয়োগ প্রক্রিয়ার। এবং পরবর্তীতে বলা হয়েছিল সেটা ডিনোভো হবে এবং যারা পার্টিসিপেন্ট ক্যান্ডিডেট ছিল তারা একটা মোরালিটিস বলে দিয়েছিল কিভাবে হবে, কতদিনের মধ্যে করবে। এবং সেটাই কিন্তু হাইকোর্টে চ্যালেঞ্জ হয়, পরবর্তীতে সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট থেকে রিমান্ড ব্যাক হয় এবং বর্তমানে ডিভিশন বেঞ্চে হিয়ারিং চলছে। এখন তাদের অ্যাপিলেন্ট যারা রয়েছে, পর্ষদ বা ধরুন আরো যারা ক্যান্ডিডেট, তাদের বলা প্রায় শেষ, তাদের বলার আর কিছু নেই এখন এই মুহূর্তে। তাদের প্রথম পার্টের যে বলা থাকে সেটা শেষ হয়ে গেছে। পরবর্তীতে যারা রেসপন্ডেন্ট আছে, মানে যারা পিটিশনার আছে বা যারা আরো ক্যান্ডিডেট আছে, তারা এখন বর্তমানে তাদের বক্তব্য কোর্টের কাছে পেশ করছে এবং বিভিন্ন সময় তাদের যা তথ্য সেগুলো উঠে আসছে। এবং পরবর্তীতে যখন হিয়ারিং হচ্ছে তখন এই হিয়ারিং যখন এই রেসপন্ডেন্টদের বলা শেষ হয়ে যাবে, তারপরে আবার অ্যাপিলেন্ট যারা আছে তারা বলার সুযোগ পাবে, রিপ্লাই দেওয়ার সুযোগ পাবে রাদার বলা যায়। কারণ আমরা যে বক্তব্যগুলো দেব সেই বক্তব্যগুলোর এগেনস্টে তাদের বলতে হবে। এখন বর্তমানে যারা রেসপন্ডেন্ট রয়েছে তার মধ্যে আমাদের তরফে এখন বলা চলছে আমরা এখন বর্তমানে কোর্টে কি কি দুর্নীতি হয়েছে এবং সেখানে দুর্নীতি কতটা পাহাড় প্রমাণ দুর্নীতি এবং কিভাবে নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করা হয়েছে একটা ম্যালাফাইড ম্যানারে, এবং এটা উদ্দেশ্য প্রণোদিত, এমন নয় যে এটা ভুল করে একটা মিস্টেক হয়ে গেছে, সেটা কিন্তু নয়। এটা একটা পূর্ব পরিকল্পিত একটি দুর্নীতি বলতে পারেন। যে এসএসসি তে যেমন দেখেছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এক্ষেত্রেও কিন্তু এখানেও প্রাতিষ্ঠানিক দুর্নীতি। আইনের কিছু প্রভিশন আছে সেগুলো তো অমান্য করা হয়েছে, যেমন সেটা ধরুন আছেই। তাছাড়াও এমন অনেক এলিজিবল ক্যান্ডিডেট যারা ধরুন টেটই পাশ করেনি তাদেরকে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে। যারা কিনা বিলো স্কোর ক্যান্ডিডেট, মানে বলতে পারেন যে মেরিট তাদের কম, তারা কম নাম্বার পেয়ে কিন্তু নিয়োগ পেয়েছে, অথচ যারা বেশি নাম্বার পেয়েছে তারা কিন্তু নিয়োগ পায়নি। এত বছর ধরে এই ধরুন 16 সালে নিয়োগ প্রক্রিয়া হয়েছে, 17 সালে হয়েছে, 17 থেকে আজকে আমরা 25, প্রায় ধরুন 8 বছর ধরে এই যারা ক্যান্ডিডেট রয়েছে তারা ডিপ্রাইভড রয়েছে, তারা বেশি নাম্বার পেয়েও কিন্তু নিয়োগ পায়নি। স্বাভাবিকভাবেই তারা সেই মামলা করেছে এবং বর্তমানে সেই হিয়ারিং গুলো চলছে। এবং হিয়ারিং এর আরেকটি যেটি পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ উঠে এসেছে সেটা হচ্ছে আপনি প্রাইমারির যে বোর্ড, সেখানে কিন্তু সেখানকার যে নিয়োগের যে রুল বলতে পারে, নিয়োগের যে বিধি রয়েছে, সেখানে কিন্তু বলা আছে যে এই প্যানেলটা কে প্রিপেয়ার করবে, প্যানেলটা কিভাবে হবে কিভাবে না হবে। এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেলের কথা বলা আছে। কে করবে, সিলেকশন কমিটি এই সিলেকশন প্রসেসটি কন্ডাক্ট করবে এবং তারপরে সেটি কিন্তু প্যানেল তৈরি হবে এবং প্যানেলটা কিন্তু অ্যাপ্রুভড হবে ডিপিএসসি তে। কিন্তু দেখা গেছে যে সেই প্যানেলটাই কিন্তু আউটসোর্সিং করা হয়েছে, মানে একটা প্রাইভেট এন্টিটিকে দিয়ে সেই প্যানেলটা তৈরি করা হয়েছে। সেটা একদমই আইন মেনে, রুল মেনে কিন্তু তৈরি করা হয়নি এবং আদৌ প্যানেল আছে কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত কেউ জানে না। কারণ দীর্ঘদিন ধরে কিন্তু এই মামলা চলছে এবং একাধিকবার কোর্টের কাছে পাবলিকেশন তো দূরের কথা, পাবলিকেশন বাদ দিন, কোর্টের কাছে প্রডিউস করতে বলা হয়েছিল সেই প্যানেল, কিন্তু কোর্টেও প্রডিউস হয়নি এখনো পর্যন্ত। স্বাভাবিকভাবেই প্যানেল সঠিকভাবে হয়নি, সেটা কিন্তু বলতে পারেন এক প্রকার প্রতিষ্ঠিত। কারণ প্যানেল যদি প্রকাশ হতো তাহলে সেটা জানা যেত যে প্যানেল সঠিকভাবে হয়েছে কিনা। প্যানেলটাই কিন্তু আজ পর্যন্ত কোনোদিন প্রকাশিত হয়নি। কে চাকরি পেল কে চাকরি পেল না সেই জিনিসটাই কিন্তু ক্লিয়ার নয়। মাঝখানে
যখন বিভিন্ন সময় মামলার যখন গতি প্রকৃতি চলে এবং একটি মামলায় কিন্তু অর্ডার হয়েছে যে যারা চাকরি পেয়েছে তাদের ব্রেকিং অফ মার্কস প্রকাশ করার, কিন্তু যখন সেই 2022 সালে একটি ব্রেকিং অফ মার্কস প্রকাশ করা হলো, 2020 সালে যারা চাকরি পেয়েছে এবং 2016 সালে যাদের চাকরি পেয়েছে তাদের একটা ব্রেকিং অফ মার্কস প্রকাশ করা হলো। সেখানে দেখা গেল যে এমন অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা চাকরি পেয়েছে কিন্তু তাদের ওই লিস্টের নাম নেই, মানে তারা ওই লিস্টের বাইরে থেকে চাকরি পেয়েছে। এবং যে টেন্ডার প্রসেস বা ধরুন যে নিয়ম আপনারা বলতে পারেন প্যানেল তৈরির যে প্রসেস ছিল সেটাও কিন্তু সঠিকভাবে করা হয়নি। এবং যে কোনো প্যানেল, প্রাইমারির ক্ষেত্রে ডিপিএসসি গুলোর যখন প্যানেল তৈরি হবে সেই কাউন্সিলে কিন্তু ওই ডিপিএসসি তে কিন্তু প্যানেলটা অ্যাপ্রুভ করাতে হয়। সেই ডিপিএসসিরও সঠিকভাবে কিন্তু ফরমেশন বর্তমানে নেই, 16 সালেও কিন্তু ছিল না। ডিপিএসসির যে আইনবিধি রয়েছে যে ডিপিএসসি কিভাবে গঠন হবে, কারা থাকবে, কারা মেম্বার হবে, তার কার্যবিধি কিভাবে হবে, সেগুলো কিন্তু ফলোই করা হয়নি। ডিপিএসসি যে বর্তমানে আছে সেটা কিন্তু বলাও যাচ্ছে না। তাহলে প্যানেলটা অ্যাপ্রুভটা হলো কোথা থেকে? প্যানেল যদি অ্যাপ্রুভ না হয় তাহলে কিভাবে সেই নিয়োগগুলো দেওয়া সম্ভব হয়েছে? এগুলো নিশ্চিতভাবে কোর্ট প্রশ্ন করবে, কোর্ট সেই প্রশ্ন রাখবে কাউন্সিলের কাছে এবং ধরুন বোর্ডের কাছে, তারা নিশ্চিতভাবে সেই প্রশ্নের উত্তর দেবে। আমার মনে হয় না এই প্রশ্নের উত্তর তারা দিতে পারবে। যদি তারা দিতে পারে বা সেই যা নিয়োগ দুর্নীতির কথা বলা হচ্ছে ওনারা যদি দেখাতে পারেন যে নিয়োগ দুর্নীতি হয়নি তাহলে ভালো কথা, কিন্তু ওনারা কিন্তু এখনো পর্যন্ত সেটা দেখাতে পারেনি। এবং নিয়োগের যে হিউজ করাপশন এবং প্রাতিষ্ঠানিক করাপশন সেটা কিন্তু ডকুমেন্টাল কিন্তু প্রুফ রয়েছে এবং সেগুলোই কিন্তু বারংবার কোর্টের কাছে পেশ করা হচ্ছে। সেক্ষেত্রে যদি দেখাতে না পারে তাহলে কি কি হতে পারে? দেখুন, সেক্ষেত্রে কিন্তু বারবার জজ সাহেব, কারণ বারবার যেহেতু এটা কনস্টিটিউশনাল বেঞ্চ এবং আদালত অবশ্যই চিন্তা করে যে কিভাবে রিলিফ দেওয়া যায়, একটা প্রসেস এত বছর পরে বাতিল করে দেওয়া এবং সেটাকে কিভাবে রিলিফ দেওয়া যায়, অল্টারনেটিভ কি কি রেমিডিজ আছে সেটা কিন্তু চিন্তা ভাবনা করছে এবং সেখানে কিন্তু জজ সাহেব কিন্তু সাজেশনও চেয়েছে কি কি করা যায়। এবার এক্সাক্ট কি কি করা হবে সেটা তো ভবিষ্যৎ বলবে, কিন্তু যেটা প্রপোজাল বিভিন্ন সময় বিভিন্ন আইনজীবীরা দিয়েছেন, যেমন আজকে একটি প্রপোজাল দেওয়া হয়েছে যে 5 নাম্বার রেখে বা 5 নাম্বার, যেহেতু অ্যাপটিটিউড টেস্ট নিয়ে এখানে একটা সমস্যা রয়েছে, 5 নাম্বার রেখে বা 5 নাম্বার প্যানেল রিকাস্ট করার কথা বলা হয়েছে এবং সিঙ্গেল বেঞ্চও কিন্তু প্যানেল রিকাস্টের কথা বলা হয়েছে। এখানে ধরুন যদি প্যানেল রিকাস্ট না করা হয় তাহলে কিন্তু কখনোই এই দুর্নীতিগ্রস্ত লোকজনগুলোকে বাদ দেওয়া সম্ভব হবে না, কারণ প্যানেলে কারা চাকরি পেয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত জনসমক্ষে আসেনি। যে 28/11/2022 সালে বোর্ডের তরফ থেকে একটি কিন্তু লিস্ট প্রকাশ হয়েছিল, সেই লিস্টে যে নামগুলো ছিল তার বাইরেও কিন্তু অনেকে নিয়োগ পেয়েছে। তাহলে তারা কোথা থেকে সেই নিয়োগ পেল সেটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। এবং তারপরেও কিন্তু যে 28/11/2022 নোটিশটা যে দিল, তারপরে কিন্তু পরের দিনই মানে 29/11/2022 একটা নোটিশ দিয়ে বলল যে 28/11/2022 যে নোটিশটি আছে এবং যে লিস্টটি প্রকাশ করা হয়েছে সেই লিস্টে কিছু অ্যানোমালিজ আছে, সেই অ্যানোমালিজ গুলো কারেক্ট করে তারা একদম রেকটিফাইড কিন্তু লিস্ট প্রকাশ করবে। কিন্তু আজ পর্যন্ত 22 থেকে আজকে 25 সাল চলে এলো, কিন্তু আজ পর্যন্ত কিন্তু সেই রেকটিফাইড লিস্ট প্রকাশ করা হয়নি এখনো পর্যন্ত। অর্থাৎ যে বোর্ডের যে কর্মকাণ্ড বলতে পারেন, বোর্ডের যে কন্ডাক্ট বলতে পারেন, সেটা সম্পূর্ণ আইন বিরুদ্ধ। এবং স্বাভাবিকভাবেই যদি কোনো নিয়োগ প্রক্রিয়া, নিয়োগের নিয়ম বিধি না মানা হয় এবং সেই নিয়ম বিধি না মানার থেকেও বড় কথা যদি দুর্নীতিগ্রস্ত হয়, সেখানে যদি দুর্নীতির মাধ্যমে কাউকে চাকরি পাইয়ে দেওয়া এবং যারা যোগ্য ক্যান্ডিডেট তাদের ডিব্রাইভ করা হয়, তাহলে আদালত নিশ্চিতভাবে সেই নিয়োগ প্রক্রিয়া হস্তক্ষেপ করতে বাধ্য হবে। 11 তারিখ 11 সেপ্টেম্বর এই মামলার শুনানি হলো এবং সেখানে আপনারা বললেন এর পরের শুনানি কবে হবে এবং সেদিন কি কি হতে পারে? দেখুন, কি কি হতে পারে সেটা আদালতে, সেটা ভবিষ্যতের বিষয়, সেটা তো বলা সম্ভব না, কিন্তু পরবর্তী শুনানির যে দিন সেটা ধার্য করা হয়েছে 22 তারিখে। নিশ্চিতভাবে 22 তারিখে হিয়ারিং হবে, আশা করি খুব শীঘ্রই এই মামলা কনক্লুড হবে। মানে পূজার আগে এই মামলা মানে জাজমেন্ট আসবে এর কোনো সম্ভাবনা নেই? এটা তো বলা সম্ভব নয়, কারণ দেখুন জজ সাহেব কবে জাজমেন্ট দেবে সেটা সম্পূর্ণ জজ সাহেবের বিষয়, কিন্তু এখনো যেহেতু হিয়ারিং চলছে এবং এখানে অনেক ডকুমেন্টস দেখানোর বিষয় আছে, কারণ অনেক
তথ্য প্রমাণ রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে ইলিগালিটিস হয়েছে, সেই তথ্য প্রমাণগুলো কোর্টকে দেখানো এবং সেগুলো কোর্টকে সঠিকভাবে সেগুলো সেই জায়গাগুলোতে নিয়ে যাওয়া, সেটা নিতে কি একটু তো সময় লাগবে। সেই জন্য ধরুন হিয়ারিং এ আরো যারা রয়েছে আরো অ্যাডভোকেট তারাও বলবে, আশা করি যে খুব শিগগিরই হবে, কিন্তু এক্স্যাক্টলি কতদিন লাগবে সেটা তো বলা কোনো মানে পুজোর আগে সম্ভব সেটা না হওয়া সম্ভব কমই, কারণ পুজোয় আর তো বেশি দিন বাকি নেই, সেটা সম্ভাবনা খুবই কম। কারণ 22 তারিখে যদি হিয়ারিং হয়, তারপরে একটা ডেট হলে নিশ্চিতভাবে পুজোর আগে হবে না, পুজোর পরেই হবে। থ্যাংক ইউ।